আজকে আমার সঙ্গে রয়েছে মিস্টার পল্লব পাল স্যার, যিনি রিসেন্টলি প্রকাশিত হয়েছে WBCS গ্রুপ এ পদে তিনি সিলেক্ট হয়েছেন। তো স্যার, প্রথমেই আমি আপনার নিজের সম্পর্কে একটু জানবো, আপনার হোম টাউন আর আপনার গ্র্যাজুয়েশন কোন ইয়ারের মানে গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি? আহ, আমি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের একটা গ্রামের বাড়ি আমার। আচ্ছা। আর গ্রাজুয়েশন করেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে 2017-এ ম্যাথমেটিক্স অনার্সের উপর। তারপর আমি পোস্ট গ্রাজুয়েশন করি, পিজি করি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2019-এ পিওর ম্যাথমেটিক্স এর উপর। তারপর সিভিল সার্ভিসেই আসা, তা প্রিপারেশন করা আর কি। এটাই হচ্ছে, এটা আমার থার্ড অ্যাটেম্প। এটাই। আচ্ছা, তাহলে আপনার হোম টাউন আর কি মেদিনীপুর, তাই তো? পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, হোমটাও মেদিনীপুর। আচ্ছা, এই যে WBCS এ আসা, তো এটা মানে ঠিক আর কি, এই জার্নিটা কিভাবে শুরু হলো? মানে কাউকে দেখে বা আহ, পরিবারের কেউ? শু- শুরুটা বলতে সিভিল সার্ভিসের প্রতি প্রথম ন্যাকটা এসছে আমার হচ্ছে যে কলেজ লাইফে ফার্স্ট ন্যাক। বাট একদম শিওর ছিল না সিভিল সার্ভিসেই যাব। বাট একটা ইচ্ছে জেগেছিল, কারণ আমি যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তাম ম্যাথমেটিক্সে, তখন ম্যাথমেটিক্সের একটা টপিক ছিল ফ্লুইড ডিনামিক্স আর এমনি পার্টিকেল ডিনামিক্স, এই যে জায়গাগুলো, হাইড্রোস্ট্যাটিক্স, এই পার্টিকুলার জায়গাগুলো পড়ানোর জন্য একজন আসতেন গেস্ট লেকচারার হিসেবে। উনি নান অফ দেন, উনি ছিলেন হচ্ছে আইএস সমর ঘোষ। আপনি নাম শুনবেন হয়তো। আচ্ছা। সমর ঘোষ স্যার আমাদের হচ্ছে যে ক্লাস নিতেন। তো উনি একজন আইএস অফিসার ছিলেন। ওনার থেকেই একটা ইচ্ছা ছিল যে সিভিল সার্ভিসে আসার একটা ইচ্ছা ছিল। তারপর আমার হচ্ছে যে তখন একদম পুরো স্যাঙ্গুইন ছিলাম যে সিভিল সার্ভিসেই আসবো। তারপর হচ্ছে যে মাস্টার্স করি, তখন বুঝতে পারতাম না যে কোন লাইনে যাব। প্রাইম ফোকাস ছিল যে আমি পিএইচডি তে যাবো, তারপর প্রফেসর লাইনে থাকবো। তারপর মাস্টার্স করতে করতে রিয়েলাইজ করি যে আমি ওইদিকে যাব না, আমি গভর্নমেন্ট চাকরির দিকে যাব। তো শুরুর দিকে কয়েকটা গভর্নমেন্ট চাকরি প্রিপারেশন না নিয়েই দেই, যেমন ব্যাংকিং এক্সাম থেকে বা সিজিএল। তো অ্যাজ ইট ইজ না প্রিপারেশন না নিয়ে দিলে যা হয় অবস্থা, ফেল করি। তো সিভিল সার্ভিসের জন্য যখন দেখলাম সিভিল সার্ভিসের সিলেবাসটা, তখন দেখলাম অপশনাল সাবজেক্ট একটা বড় ভূমিকা পালন করে। সেই অপশনাল যা কিছু করতে হবে আমাকে অপশনালের বেসের উপর করতেই হবে। তো ম্যাথমেটিক্সটা আমার স্ট্রং ছিল। তো সেখান থেকেই সিভিল সার্ভিসের জার্নি শুরু হলো। ফার্স্ট অ্যাটেম্প 2020। আচ্ছা, তো এই যে অপশনালটা কি ছিল আপনার অপশনাল সাবজেক্ট? অপশনাল ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। আমি শুরু থেকে অপশনালটা ম্যাথমেটিক্স নিয়েই সিভিল সার্ভিস দেব, এবং ম্যাথমেটিক্সটাই অপশনাল, এটাই আমার স্ট্রং পয়েন্ট, এটা ভেবেই আমি সিভিল সার্ভিসে মাঠে নেমেছি। আচ্ছা, প্রিপারেশন জার্নি, ঠিক আছে, তো যেদিন থেকে আর কি প্রিপারেশন শুরু করলেন, তো তারপর আজকে আর কি সিলেক্টেড, তো এই যে লম্বা আচ্ছা, জার্নিটা, এটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। কি কি বুক ছিল, কি কি স্ট্র্যাটেজি এই আপনি ফলো জার্নি করেছেন? শুরু হয়েছিল যখন আমি কলকাতা ইউনিভার্সিটি, আমার হচ্ছে যে বালিগঞ্জ সায়েন্স কলেজ যেটা, সেখানে পিওর ম্যাথমেটিক্সে আমি ভর্তি হয়েছিলাম। তো ফার্স্ট অ্যাটেম্প আমার WBCS 2020 ছিল। তো ওই বছরটা আমি হচ্ছে যে এমএসসি পাস করি। এমএসসি পাস করার পরে হচ্ছে যে 20 ফার্স্ট অ্যাটেম্প দেই। 2 মাস পরে, 2 মাস মাত্র পড়াশোনা করে 20 ফার্স্ট অ্যাটেম্প দিয়েছিলাম। তো প্রিলিমিনারি, WBCS এর 3টা ধাপ আছে: প্রিলিমিনারি, মেন্স আর পার্সোনালিটি টেস্ট। তো প্রিলিমিনারি এক্সামিনেশনে যখন রেজাল্টটা বেরোয়, স্পষ্ট মনে আছে আমার, সেটা 2020 সালের জুন মাসের দিকে। 2020 প্রিলিমিনারি রেজাল্ট হয়েছিল। তো সেখানে আমি প্রিলিমিনারি পাস করতে পারিনি। তো সেই দিন আমি একটা ফেলিওর থেকে যে মোটিভেশন পাওয়া যায়, সেটা আমি রিয়েলাইজ করতে পেরেছি যে WBCS এর 3টা ধাপ আছে: প্রিলিমিনারি, মেন্স, ভাইভা। তার মধ্যে সবচেয়ে ছোট যে ধাপটা, সেটা হচ্ছে যে প্রিলিমিনারি। তো তার জন্য 2 মাস প্রিপারেশনও যথেষ্ট নয়। তার মানে পুরো প্রসিডিওরটার জন্য অত্যন্ত 1 থেকে 1.5 বছর ডেডিকেটেড ওয়েতে প্রিপারেশন দরকারই দরকার। যে যতই মানে মেরিটেড স্টুডেন্ট হোক না কেন, যে এই প্রিপারেশনটা দরকারই দরকার। তো সেই যে রিয়েলাইজেশন, তার উপরে হচ্ছে যে আমি 2021-এর অ্যাটেম্পটা সিরিয়াসলি দেই। 2021-এর অ্যাটেম্প আমার খুব সিরিয়াস ছিল। তা সত্ত্বেও, সিরিয়াস অ্যাটেম্প হওয়া সত্ত্বেও আমি হচ্ছে যে 27 মার্কসের জন্য ফাইনাল মেরিট লিস্টে জায়গা করতে পারিনি। গ্রুপ এ তে ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম 2021-এ। বাট
27 মার্কসের জন্য ফাইনাল মেরিট লিস্টে জায়গা পেতে করতে পারেনি, কোনো সার্ভিসই হয়নি 2021-এ। আর 2021-এর যেদিন রেজাল্টটা বেরোলো সেদিন হচ্ছে যে 25 আগস্ট ছিল 2023, যখন হচ্ছে যে চন্দ্রয়ান 3 সাকসেসফুল হয়েছিল তার ঠিক 2 দিন পরে রেজাল্টটা এসেছিল। তো সেই জায়গায় যে জায়গাগুলো, যে ব্যাপারগুলো, যে সেদিন আমি রেজাল্ট বেরোনোর পরে কিন্তু খুব একটা ডিমোটিভেট হইনি, কারণ সামনে আমার 22-এর মেন্সের এক্সাম ছিল এবং আমি খুব কনফিডেন্ট ছিলাম যে 2021-এর থেকে 22-এর প্রিপারেশন মাচ ফর বেটার ছিল। আমি যদি 21-এর প্রিপারেশনে আমি এত দূর এগোতে পারি, 22-এর প্রিপারেশনে নিশ্চয়ই ফাইনাল মেরিট লিস্টে জায়গা পাবোই পাবো। তো সেই একটা কনফিডেন্স ছিল এবং এক্সাম দিয়েছিলাম, এক্সাম ভালো হয়েছিল। অপশনালি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, তাও অপশনাল আমি এক্সপেক্ট করেছিলাম প্রায় 300-র গায়ে গায়ে, মানে 280-90 এরকম একটা এক্সপেক্ট করেছিলাম যে মানে এটা হয়েছিল, পেপারটা এসেছিল, বাট কিছু একটা গ্লিচ হয়েছিল ডিউরিং এক্সামিনেশন, বাট খুব একটা স্যাটিসফাইড ছিলাম না। বাট আমি এক্সপেক্ট করছি অপশনালটা ভালো মানে নাম্বার পেয়েছি, খুব একটা খারাপ পাইনি, ওই 250-60 এরকম একটা মার্কস পেয়েছি অপশনালে, হয়তো হতো না। তো এই হচ্ছে যে ওভারঅল ব্যাপার। 2022-তে আমি হচ্ছে যে রেভিনিউ সার্ভিসে 21st র্যাঙ্ক আছে আমার অ্যাসিস্ট্যান্ট কমিশনার রেভিনিউ সার্ভিস। এই যে বুক লিস্ট সম্পর্কে কি ধারণা, বিশেষ করে আমি একটু আসবো যে অপশনালটা নিয়ে শুরু করব। আমার মেন যে জায়গাটার উপর ফোকাস করতে বলবো, 2 ধরনের ক্যান্ডিডেট থাকে এই জায়গাগুলোকে, আমি বলতে চাই এই ব্যাপারগুলোকে, যে 2 ধরনের ক্যান্ডিডেট থাকে, বিশেষ করে শুধু ম্যাথ অপশনাল নয়, যারা সায়েন্সের অপশনাল, যেটাকে মনে করে খুব একটা হার্ড অপশনাল হবে, সায়েন্স অপশনাল নিয়ে কি করব, আমি হচ্ছে যে সোশিওলজি নিয়ে নেই বা অ্যানথ্রোপোলজি নিয়ে নেই, নিজের সাবজেক্টটা ছেড়ে অন্য কোনো অপশনালের দিকে চলে যাই, এটা অনেকের মনে করে। বাট আমি 2 ধরনের ক্যান্ডিডেটের কথা বলছি। সিভিল সার্ভিস তো সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট করার পরে পরে সঙ্গে সঙ্গে ধরে ফেলে না অনেকেই, অনেকে দেরি করে কোনো একটা সার্ভিসের সাথে যুক্ত হয়ে যায়, তারপর সিভিল সার্ভিসের প্রিপারেশন নেয়। তো 2 টাইপ ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, যারা রেগুলার ক্যান্ডিডেট, ধরেন এক্সাম্পল সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সদ্য মাস্টার্স কমপ্লিট করেছে, এই ধরনের ক্যান্ডিডেটের কথা যদি বলি আমি, এই ধরনের ক্যান্ডিডেটদের বলবো আমি অবশ্যই যেটা নিজের সাবজেক্ট সেটাই অপশনাল নাও, যাই হোক না কেন তুমি ওই সাবজেক্টের উপর গ্র্যাজুয়েশন হলো 3 বছর পড়েছো, আর এমএসসি হলে প্রায় 5 বছর পড়াশোনা করে টোটাল। তো 5 বছর ধরে একটা সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করছে, সেই সাবজেক্টের উপর মাস্টার্স হচ্ছে, গ্র্যাজুয়েশন করছে, গ্র্যাজুয়েট হচ্ছে সেই সাবজেক্টের উপর। তো সেই সাবজেক্টটা ছেড়ে যখন অন্য কোনো সাবজেক্টে যাবে, সে সম্পূর্ণ তার কাছে নতুন বলে মনে হবে। আর যাই হোক, একটা জায়গা আমি বুঝতে পেরেছি যে আর্টসের অপশনালে যখন নিজের সাবজেক্ট বাদ দিয়ে অন্য অপশনাল নিয়ে কাজ করে, তখন একটা নোটসের উপর ডিপেন্ড করতে হয়। তো তথাকথিত কিছু নোটসটা লিখে হয়তো নাম্বার নাও পাওয়া যেতে পারে, সেই জায়গাগুলোর কথা হচ্ছে। কিন্তু নিজের সাবজেক্টের উপর যদি মাস্টার্স থাকে বা নিজের সাবজেক্টের উপর যদি গ্র্যাজুয়েশন থাকে, সে তার কোন কোন জায়গায় গ্লিচ হচ্ছে, কোন কোন জায়গায় লেখার প্রবলেম হচ্ছে, সে ভালোভাবেই নিজেকে অ্যাসেসমেন্ট করতে পারবে। সেই জায়গাটা বলবো যে যদি রেগুলার ক্যান্ডিডেট হয় অবশ্যই নিজের সাবজেক্ট নিয়ে অপশনালটা নাও। আর ইরেগুলার ক্যান্ডিডেট হলে যদি প্রবলেম হচ্ছে, সাবজেক্ট ভুলে গেছি, বিশেষ করে ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এই ধরনের সাবজেক্টগুলোকে 4-5 বছর না টাচে থাকলে অনেকটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের ক্ষেত্রে বলবো সোশিওলজি একটা বেটার অপশন আসছে। সোশিওলজিতে এবারে মার্কস ভালো পেয়েছে, সোশিওলজি থেকে অনেকেই কল পেয়েছে। সাইকোলজি, তারপর অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, এগুলো অপশন আসছে যারা ইরেগুলার ক্যান্ডিডেট আছে। এটাই এমসিকিউতে কত স্কোর ছিল? আমার এমসিকিউতে 508 মতো ছিল। 508। হ্যাঁ। আর অপশনালে এক্সপেক্ট করেছি আমি 250 অ্যারাউন্ড, আর হচ্ছে যে 250-260 হলো অবাক হবো না, কারণ আমার 2021-এ যে মার্কসটা পাবলিশ করেছে, 21-এর থেকে বেটার এক্সাম হয়েছে আমার 22-এ, বাট 21-এই আমি 243 মতো পেয়েছিলাম অপশনালে, ম্যাথমেটিক্স অপশনালে। আর বাকিটা বেঙ্গলি, ইংলিশ আর ইন্টারভিউ বাকিটা আছে, ওটা বুঝতে পারছি না। হ্যাঁ, এবার একটু জিজ্ঞেস করবো যে বাংলা, ইংলিশ আর ডেসক্রিপটিভ মানে এমসিকিউ যে পেপার, এটার স্ট্র্যাটেজি কেমন ছিল? বাংলা ইংলিশের কথা যদি প্রথমেই বলতে চাই, আমি বাংলা ইংলিশের তরফ থেকে বলতে চাইছি যে আমি বাংলা ইংলিশে অ্যাভারেজ স্টুডেন্ট, বলেই দিলাম আমি অ্যাভারেজ স্টুডেন্ট, এবং আমার মতো স্টুডেন্ট সংখ্যাটাই বেশি।
যে একটা বাংলা ইংলিশের অ্যাভারেজ স্টুডেন্টও মেরিট লিস্টে জায়গা করে নিতে পারে, তার যেখানে স্ট্রং পয়েন্ট সেগুলোর উপর ফোকাস করে। আমি বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে আমার বেঙ্গলিতে না লেখার হচ্ছে যে কোনো মানে যেটাকে বলে হচ্ছে যে খুব ভালো ভালো ওয়ার্ক ক্যাপাবিলিটি যেটা থাকে, ভালো ভালো কিছু লেখার ক্যাপাবিলিটি বা সুন্দর কোনো লাইন দেওয়ার মানে এগুলো আমার নেই। সত্যি কথা বলতে সবকিছুই আমি কিছু নাল বলতে গেলে। আমি যে সাহায্যটা নিয়েছিলাম 22 প্রিপারেশনের সময়, সেটা হচ্ছে যে নিউজ পেপার আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। আনন্দবাজারের যে বন্দে মাতরম স্তম্ভটা রয়েছে, ওই জায়গাতে সম্পাদকীয় যে মানে কলমটা আছে আনন্দবাজারে, ওইখানে খুব সুন্দর করে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে জায়গাগুলো থাকে না, ওই পেপার কাটিং গুলো আমি মানে কেটে কেটে আমি ভর্তি করে দিয়েছিলাম আমার মানে ডেস্কে। যে এবং কমনও এসছে, এক তো প্লাস্টিক নিয়ে একটা এসেছিল 2022-এ, এবং তবে মেন্স পরীক্ষাটা লিখতে বসে আমি খুব মানে মজা পেয়েছিলাম যে এই পেপার কাটিংটা আমি হচ্ছে যে পেপারটা আমি পড়েছিলাম 4 মাস আগে, এবং তার কাটিংটাও আমার এখনো পড়ে আছে। সেটা হচ্ছে যে প্লাস্টিক নামক ব্যাধি, এই একটা হেডলাইন করে আনন্দবাজারে স্পষ্ট করে লেখা ছিল যে প্লাস্টিকের কি ভয়ঙ্কর প্রভাবগুলো আছে, এবং শুধু ভয়ঙ্কর প্রভাব তো সবাই জানে, কারেন্ট ডাটা আপডেটেড ছিল ওই জায়গাগুলোতে, এবং সেটা আমি পুরোপুরি কপি পেস্ট করে এক্সামে বসিয়ে দিয়েছি, এবং আমার আশাবাদী যে এখানে নাম্বার আসবে আমার। এই জায়গাগুলো দেখে আমি যেটা বলবো যে বেঙ্গলি ইংলিশের যে খুব ভালো লিখতে হবে তা নয়, এবং আমি আশা করছি যে বেঙ্গলি ইংলিশে খুব ভালো মার্কসও পেয়েছি আমি। কারণ আমি যেটা বলতে চাইছি যে বেঙ্গলি ইংলিশে খুব ভালো লিখতে হবে, খুব ভালো ভাষা দিতে হবে তা নয়, ডাটা দিতে পারলে খুবই ভালো। তো ডাটা দিলে উইথ সোর্স ডাটা যেন দেওয়া হয়, এটা সুবিধা। আর ইংলিশের ক্ষেত্রে আমি ফলো করি দি হিন্দু ফলো করি, হিন্দু। আর হচ্ছে যে বিশেষ করে দৃষ্টি আইএস এর ওয়েবসাইটে গেলে দৃষ্টি আইএস এর অনেক ধরনের এসে পাওয়া যায়, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এসে গুলো। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড একটা জায়গা আমার লেখা ছিল সুন্দরভাবে, ওটাই পড়েছে। শ্যাডো অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন মডার্ন ওয়ার্ল্ড, এটার উপর পড়েছিল। ওটা পুরোপুরি ভাবে আমি আমার রেডি ছিল, ওটা রেডিও করেছিলাম ওই জায়গা থেকে, দৃষ্টি আইএস এর মানে ওয়েবসাইট থেকে। তো এগুলো আমি ফলো করতে বলবো। আর মূলত যেটা ফলো মানে পিএসসি ফলো করে সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে জায়গাগুলো আছে না, সেই জায়গাগুলোর উপর কোনো না কোনো রাইটিং বসিয়ে দেয় পিএসসি। এগুলো এগুলো দিলে কোনো না কোনো কমন পেয়ে যাবে, আর কমন পেলেই সবচেয়ে বেস্ট। কারণ পরীক্ষায় টাইম কম থাকে, উইথিন 30 মিনিটস সবকিছু ভেবে গুছিয়ে লেখা সম্ভব নয়। যদি 5টার মধ্যে আমার 2টো কমন পেয়েই যাই তাহলে তো খুবই ভালো হয় না, আর বাকিগুলো তাহলে আমি মানে ভেবে ভেবে লিখতে সময় পাবো। এটা আমার স্ট্র্যাটেজি থাকে। নাম্বার মানে ইয়েগুলো হয় যে ইতিহাস ভূগোল, এগুলোর জন্য মানে আচ্ছা আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ যদি বলতে পারি, আমি এমসিকিউতে নাম্বারটা আমাকে বলেছিল 508 পেয়েছি। তো আমার এমসিকিউ যে স্ট্র্যাটেজি ছিল যে প্রত্যেকটা এমসিকিউ স্টার্টিং এ এনসিইআরটি বুক ধরে পড়া। তারপর হচ্ছে যে যারা শুরুটা পড়বে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত বলা ভালো, মাঝখান দিয়ে বলা ভালো নয়। শুরুটা বলতে চাইছি যে কোনো এমসিকিউর ক্ষেত্রে, ধর পলিটির ক্ষেত্রে হোক, হিস্ট্রির ক্ষেত্রে হোক, যাই হোক, শুরুটা করা হচ্ছে যে বইগুলো থাকে সিভিল সার্ভিসের ক্ষেত্রে, খুব মোটা মোটা বই। এই মোটা মোটা বইগুলো দেখেই স্টুডেন্টরা ভয় পেয়ে সিভিল সার্ভিস পালায় শুরুর দিকে। এই জায়গাগুলো আমি একটা স্ট্র্যাটেজি বলার চেষ্টা করবো, এটা খুব ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি হওয়া হবে। সবার প্রথমে এনসিইআরটি পড়ে নেওয়া হোক, সবার প্রথমে এনসিইআরটিটা কভার করে নেওয়া হোক। অথবা যদি সেই এনসিইআরটিটা না পড়তে চায়, লুসেন্টের জিকে সাবজেক্ট ওয়াইজ কিছুটা একটু একটু করে দেওয়া আছে সবকিছু, সেই জিকেটা পুরোপুরি কভার করে নেওয়া হোক। এবারে আমি হচ্ছে যে পলিটিক্স লক্ষ্মীকান্ত খুললাম, লক্ষ্মীকান্তের ফার্স্ট চ্যাপ্টারটাতে ফার্স্ট পেজটা পড়ার সঙ্গে সঙ্গে আমি রিয়েলাইজ করতে পারবো যে এই চ্যাপ্টারটার এই পেজগুলোর কিছু কিছু জিনিস আমার জানা আছে। আমি যদি একদম পুরো নাল অবস্থায় লক্ষ্মীকান্তের ফার্স্ট এত বড় বইয়ের ফার্স্ট পেজটা আমি দেখি, তাহলে কিছুই জানা নেই, তাহলে সেকেন্ড পেজটা আমার যেতে আমার খুবই অসুবিধা হবে, মানে খুব বোরিং লাগবে। আমি যদি দেখি ফার্স্ট পেজটা আমার এতগুলো এই জিনিসগুলো জানা আছে, তাহলে সেকেন্ড পেজটা উল্টাতে আমি উইথ ইন্টারেস্টিং উল্টাবো, যে আমি এইগুলো জানি, এগুলো আমি জানি, অথচ এগুলো আমি ডিটেলসে পড়ছি। এই যে ইন্টারেস্টটা গেইন করার জন্য সবচেয়ে বেস্ট ওভারঅল ধারণাটা খুবই জরুরি। তার জন্য একটা ছোট্ট এমসিকিউ বুক, হয় মনোহর পারিকর
অথবা লুসেন্টের জিকে কভার করে নেওয়া ভালো। যারা স্টার্ট করবে উইদিন 2 মান্থ বা 3 মান্থ সেখানে জিকে কভার করে নিয়ে বড় বড় বুকগুলোতে যাও। এবারে সবকটা বই ভালোভাবে, সবকটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে, এটা নো ডাউট। 1 নম্বর। 2 নম্বর, সমস্ত বইয়ের সমস্ত চ্যাপ্টার ভালো করে পড়ার পরে আমরা যেটা করা হয় এমসিকিউ, কারণ যার উপরেই তো পরীক্ষাটা বসে আছে, এমসিকিউ এমসিকিউ না প্র্যাকটিস করলে কোনো কিছু হবে না। এবারে এমসিকিউর জন্য আমি যেটা বলতে চাইছি, আরিহান্তের যে 14,000 আছে এমসিকিউ বুক, ওই বইটা শেষ করা উচিত। আর একটা হচ্ছে তরুণ গোয়ালের বই শেষ করা উচিত। এই দুটো আইডিয়াল এমসিকিউ বুক শেষ করা খুবই জরুরি বলে মনে করি, কারণ ওখান থেকে অনেক কমন চলে আসবে। একটা 14,000, একটা 12,000। এই 14,000 আর 12,000 এর মধ্যেই কমন দেখা যাবে 6,000 আছে বা 7,000 কমন আছে। মানে ডোন্ট ওয়ারি, এটা কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়াল 14,000 আর 12,000 যেটা বলছি সেটা হচ্ছে 26,000 দাঁড়াচ্ছে। আলটিমেট তাকে পড়তে হবে 18,000 থেকে 19,000 এমসিকিউ। এইটুকু কমন জিনিস তাকে করতে হবে। আচ্ছা, এবার আমার মানে লাস্ট প্রশ্ন এটাই থাকবে যে ইন্টারভিউ এর দিনের এক্সপিরিয়েন্স, মানে ইন্টারভিউটা আর কি কবে ছিল, আর সেই দিন আর কি কি আর কি হলো? তো ইন্টারভিউ এর এক্সপিরিয়েন্স বলতে অলরেডি আমি 2021 সালে একবার ইন্টারভিউতে কল পেয়েছিলাম। তো সেই যে ভয়, সেই ভীতিটা একদমই ছিল না। উইথ কনফিডেন্স আমি গেছিলাম। পিএসসিবি হলে বসলাম, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হলো। ভেরিফিকেশনের পরে আমার পাশের জন ছিলেন। আর ইন্টারভিউ গুলো হচ্ছিল কত 15 মিনিট, 16 মিনিট এরকম করে হচ্ছিল আর কি। তো আমি টাইম দেখে চলে গেলাম, যে ইন্টারভিউতে শুরুর দিকে গেলাম। শুরুর দিকে গিয়ে ওনারা হচ্ছে যে কোশ্চেনটা আমাকে করলেন যে ফার্স্ট চয়েস তোমার কি। আমি বললাম এক্সিকিউটিভ। তো এক্সিকিউটিভের কাজ কি, এক্সিকিউটিভ কাজ আমাকে ম্যাম বললেন, চেয়ারম্যান ম্যাম। তো আমি এক্সিকিউটিভ কাজ বললাম। কাজ বলার পরে আমাকে পাশের স্যার বললেন যে তুমি নারায়ণগড় থেকে এসছো, নারায়ণগড় ব্লক থেকে। নারায়ণগড় ব্লকে বলতে নারায়ণগড়ের একটা স্পেশালিটি কি বলতো। তখন আমি তেমন কোনো স্পেশালিটি বলতে পারিনি। আমি বলছি ভাবছি, এরকম টাইপের কিছু একটা ভাবলাম। তো বলছে তুমি নারায়ণগড় থেকে আসো, নারায়ণগড়ের স্পেশালিটিতে বলতে পারলেন না। আমি বললাম স্যার অবশ্যই আমার জানা উচিত ছিল, বাট তবে টু বি অনেস্ট আমি যে জায়গা থেকে আসি, স্পেশালিটি মানে সেই জিনিসটা যেটা হচ্ছে যে ইউনিক টাইপের কিছু একটা জিনিস হবে, যেটা আদার্স জায়গায় থাকে না। এই হচ্ছে ব্যাপার। বাট আমি তেমন ভাবে বলতে পারিনি ওনাদেরকে। সে ওই জন্য হচ্ছে যে বললেন কথাটা। তারপর নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে কিছু বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে বলো। তার কতগুলো ব্লক আছে। আমি বললাম 21। বলছে শিওর বলছো? আহ, আমি উনি বলছেন যে তোমার অপশনাল কি ম্যাথমেটিক্স? হ্যাঁ। বলছি ম্যাথমেটিক্স থেকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করলেন। তো ওই জায়গাটা আমার খুব ছিল, মানে ব্যাপারটা হচ্ছে যে খুব পজিটিভ ব্যাপার ছিল। নিয়ে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলেন। তো সেই জায়গাটা আমি খুব স্যাটিসফাই করেছিলাম ওনাদেরকে। ওনারা এভাবে এমনকি এই কথাটাও বলেছেন যে এত দ্রুত কিভাবে ম্যাথ করছো, আমাদেরকে শিখিয়ে দিয়ে যাও, এই ধরনের মানে খুব মানে মজার ছলেই বলেছিলেন। প্রসেসটা বলো, এত কি করে করছো। তো খুব মানে স্যাটিসফাইড হয়েছিলেন ম্যাথমেটিক্স সেকশনটা। আর চেয়ারম্যান ম্যাম এভাবে বলেছিলেন যে ওর ম্যাথমেটিক্স অপশনাল, ও ভালো ম্যাথ করতে পারে, এইভাবে বলেছিলেন আর কি। হুম। খুব প্রশংসা করেছিলেন ওই জায়গাগুলোতে। তারপরে আমাকে বলেছিলেন যে কয়েকটা বিদেশ নীতি বলো, মানে ট্রাম্পের কয়েকটা পলিসি বলো। তো আমি বললাম ট্রাম্পের পলিসি যে আহ, পানামা ক্যানেল দখল করে নেওয়া হবে। বলছি পানামা ক্যানেল দখল করে নেওয়া হবে। তারপর হচ্ছে যে আহ, গ্রিনল্যান্ড দখল করে নেওয়া হবে। বলছে গ্রিনল্যান্ড কার আন্ডারে? আমি বললাম ডেনমার্কের আন্ডারে। এই ধরনের কথাগুলো বললাম। বলছে আর কি বলছে ট্রাম্প? আমি বললাম যে স্যার বলছি যে কানাডাকে 51st স্টেট বানিয়ে দেবো, যার গভর্নর বানিয়ে দেবো ট্রুডোকে। বলতে কি করে মোটামুটি শেষ হয়ে গেছিল আর কি। বাট আমি দেখলাম ওভারঅল ইন্টারভিউটা আমার হচ্ছে যে প্রায় 19-20 মিনিট হয়েছিল, মানে অ্যাভারেজের থেকে দেখলাম প্রায় 3-4 মিনিট বেশি হয়েছিল আমার আমার পাশাপাশি যারা ছিলেন আর কি। হুম। ঠিক আছে। মনে হয় ভালো নাম্বার পেয়েছি আমি। আচ্ছা, ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।